10 বছরের, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। একই দিনে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, যিনি পঙ্গু ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। ওই একই দিনে ঘাতকের দল আমার মেজুফুর বাড়ি আক্রমণ করে। যুবনেতা শেখ ফজলুল হক মনি, একজন মুক্তিযোদ্ধা, তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, যে আমার সেজে ফুপুর মেয়ে, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আক্রমণ চালায় আমার সেজে ফুপুর বাড়িতে। কৃষক নেতা আব্দুর রাব সানেবাদ, যে কৃষিমন্ত্রী ছিলেন, তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত এবং তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানেবাদ, একজন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রিন্টু, একটা আত্মীয় সহ ওই বাড়িতে সেই কাজের মেয়ে এবং তার ছোট্ট ছেলে পটকা এবং তার মা সহ সেই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু, আমার ফুফাতো বোন বিউটি এবং রিনা, ফুফাতো ভাই খোকন, এরা আহত ছিল এবং আবুল হাসান আবদুল্লাহর স্ত্রী শাহানা, আমার ফুফাতো ভাই বউ, সকলে গুলির আঘাতে আহত ছিল। আমার ফুপু পঙ্গু হয়ে যায় গুলির আঘাতে। আমি তাদের কথা স্মরণ করি। 15 আগস্ট আমি আর রেহানা দেশে ছিলাম না, বিদেশে ছিলাম, তাই হয়তো ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। সে বাচ্চাটা যে কি কষ্টে বাঁচা, বিদেশের মাটিতে রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল, নিজেদের নাম পরিচয়টাও দিতে পারিনি, সেটা নিরাপত্তার কারণে। যে দেশে ছিলাম তারা তাদেরই অনুরোধে নামও পরিবর্তন করতে হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, একজন মানুষ তার জীবনের সবকিছু ত্যাগ করে একটি জাতির জন্য কত আত্মত্যাগ করতে পারে। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কলকাতায় পড়াশোনা করেছেন, আমার দাদা তার পড়াশোনার খরচ দিয়েছে, সেখান থেকে রাজনীতি করেছেন। হয়তো তিনি অনেক বড় চাকরি করতে পারতেন বা অনেক বড় কিছু হতে পারতেন, কিন্তু সেদিকে তিনি কখন এতটুকু তার মন ছিল না। মন ছিল বাংলাদেশের মানুষের জন্য। পাকিস্তান নামে রাষ্ট্র, এই পাকিস্তান সৃষ্টির পিছনে তার যথেষ্ট অবদান রয়েছে। আর পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তিনি যখন দেখলেন যারা ক্ষমতাসীন তারা এদেশের মানুষকে শোষণ করছে, এমনকি আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে, আমাদের দেশের শ্রমিক শ্রেণী, সাধারণ মানুষ, তারা বঞ্চনার শিকার হচ্ছে, কৃষক বঞ্চনার শিকার হচ্ছে, তিনি বসে থাকেননি, থেমে থাকেননি। তিনি তখন থেকে প্রতিবাদ শুরু করেন।
কলকাতা পড়াশোনা শেষ করে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন আইন বিভাগে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শ্রমিক শ্রেণী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা ন্যায্য দাবি নিয়ে যখন আন্দোলন করে, সেই আন্দোলনকে তিনি সমর্থন দিয়েছেন। যখন আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালায় পাকিস্তানের শাসকরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে তিনি এবং ছাত্রলীগ নামে আমাদের ছাত্র প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এদেরকে নিয়ে তিনি ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলেন। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তুলেই আন্দোলন শুরু করেন। এভাবেই তিনি তার যাত্রা শুরু করেছিলেন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি এই দেশের মানুষের কথা চিন্তা করেছেন। আর এটা করতে যেয়ে যখন পাকিস্তানি শাসকদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রতিবাদ তাকে কারাগারে বন্দী করা হয়েছে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বারবার বন্দী। পাকিস্তানে আমি রাষ্ট্রটি আর 7 মাসের মধ্যেই তিনবার তিনি বন্দী হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে বলা হয়েছিল 15 টাকা ফাইন দিলে এবং মুচলেকা দিলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। কিন্তু এটাই ছিল আমার বাবার কথা, যেটা করলে তো এই অপরাধটা স্বীকার করা হয়। আমি তো কোনো অপরাধ করিনি, আমি ন্যায্য অধিকার নিয়েই কথা বলেছি, আন্দোলন করেছি। কিন্তু তিনি তা করেননি। বছর পর বছর কারাগারে তিনি বন্দী থেকেছেন। কি দুঃসহ জীবনযাপন করেছেন। তার অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন, কিছুটা হয়তো আভাস পান, কিছুটা জানতে পারবেন। কারাগারের রোজ লাঞ্চার থেকে কিছু জানতে পারবেন যে দিনের পর দিন এই অত্যাচার আর এই সহ্য করেও তিনি এদেশের মানুষের পাশে থেকে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনার উদ্বুদ্ধ করে সেই মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন। এমনকি 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ চালাতে শুরু করে, 26শে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এরপর আমার মাকেও গ্রেপ্তার করে বন্দী করা হয়। সেখানেও তার উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে, যেমন প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরম, সেখানে কি কষ্টের মধ্য দিয়ে তাকে থাকতে হয়েছিল, কিন্তু তিনি কখনো মাথা নত করেননি। আইয়ুব খানের লেখা একটি বই, যেটা অক্সফোর্ড থেকে বের করা হয়েছে, সেখানে আইয়ুব খানই লিখেছে যে শেখ মুজিবকে যখন কোর্টে আনা হতো, তিনি কোর্টে ঢুকেই বলতেন জয় বাংলা, জয় বাংলাদেশ বলেই তিনি, এবং তিনি যখন বসে থাকতেন এবং বলতেন যে আমার কাজ আমি করে দিয়েছি, তোমার যা খুশি তাই করো। মনে হতো সেই বাংলার একজন ব্যাঘ্র বসে আছেন ওখানে। এই যে তার ভিতরে অদম্য সাহস এবং আত্মবিশ্বাস এবং বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানেই তো তিনি তার জীবনের সব উৎসর্গ করেছিলেন। ইয়াহিয়া খানের পতনের আগে সাজা হিসেবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশে যখন পাকিস্তানি সামরিক বাহিনীকে আত্মসমর্পণ করতে হলো আমাদের মিত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের কাছে, এবং আমাদের মিত্র বাহিনী এবং মিত্র শক্তি ভারত, বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির জন্য বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করেন এবং তখন সারা বিশ্বের নেতারাও প্রতিবাদ করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির দাবি করেছিলেন। কাজে ইয়াহিয়া খান এই সারেন্ডার করার পরে আইয়ুবের পতন এবং ইয়াহিয়া খান আমাদের ক্ষমতায় আসা এবং ইয়াহিয়ার পতন, এরপরে ভুট্টো ক্ষমতা আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে কিন্তু তারা ফাঁসি দিতে পারেনি, কবরও খুঁড়েছিল পাশে, কিন্তু পারেনি।
তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল, কারণ পাকিস্তানের 96,000 সৈনিক এবং তাদের সহকর্মীরা এখানে সারেন্ডার করে, বন্দি থাকে। কাজে ভুট্টো এটা বুঝেছিল যে এরা থাকলে তার পক্ষে পাকিস্তানের টিকে থাকা মুশকিল হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর যে আন্দোলন, সে আন্দোলনেও যদি আপনারা দেখেন যে তিনি কিন্তু ধাপে ধাপে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। যখন নির্বাচন এসেছেন, নির্বাচন করেছেন, নির্বাচন করে এই অঞ্চলের মানুষের উন্নয়নের কাজ করেছেন। যখন সরকার গঠন করেছেন, পাকিস্তান আমলে যখন মন্ত্রী ছিলেন সেই 54 সালে বা 56 সালে, আবার মন্ত্রিত্ব ত্যাগ করেছেন সংগঠন তৈরি করার জন্য, যেটা খুব কম দেখা যায়। মানুষ সংগঠন ত্যাগ করে মন্ত্রিত্ব নেয়, কিন্তু বঙ্গবন্ধু মুজিব কিন্তু তা করেননি। 57 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী তিনি দল ভাঙেন, ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। তো দলের প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রিত্ব ত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছিলেন। তার জীবনে যে কোনো ক্ষমতার লোভ ছিল বা কোনো পদ পদবীর লোভ ছিল তা কিন্তু না। তিনি জানতেন যে সংগঠন শক্তিশালী না হলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। এবং এরপরই মাশাআল্লাহ আবার গ্রেপ্তার এবং বন্দী এবং রাজনীতি নিষিদ্ধ, সে অবস্থায় তিনি বসে থাকেননি। 58 সালে যখন তিনি কারাগারে বন্দী হন, 59 সালের বাঙালির বিজয় যে অর্জিত হবে এ ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। তাই কারাগারে বন্দী থাকা অবস্থায়ও তিনি এতটুকু চিন্তাগ্রস্ত হননি। যখন তিনি মুক্তি পেলেন, 10 জানুয়ারি ফিরে এলেন, এই দীর্ঘ 9টি মাস ওই কারাগারে বন্দী থাকা অবস্থায় ওরকম একটা দুঃসহ জীবনযাপন করেও তিনি যখন বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসেন, আপনারা দেখুন তিনি কিন্তু চলে গিয়েছিলেন তার জনতার কাছে। আমার মা ব্যাকুল হয়ে বসেছিলেন, আমরা সবাই ব্যাকুল হয়েছিলাম কখন আবার বাবা আসবেন। তিনি কিন্তু আমাদের না, তিনি জনগণের, জনতার কাছেই চলে গিয়েছিলেন। শুধু যান নাই, 10ই জানুয়ারির ওই বক্তৃতা, একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে সমস্ত নীতিমালা তিনি সেখানে ঘোষণা দিয়েছিলেন। বন্ধুপ্রতিম দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল তাদের প্রতি কৃতজ্ঞতা তিনি জানিয়েছিলেন। এবং এরপরে আমরা তাকে কাছে পাই। মাত্র 3.5 বছর আমরা পেয়েছি বাবাকে। ছোট্ট রাসেল সারাক্ষণ বাবার পাশ দিয়ে ঘুরতেন, কারণ ওর মনে একটা ভয় ছিল কখন হারাই। আর তারপর সবাইকে একসাথেই চলে যেতে হলো। ঘাতকের দল নির্মমভাবে তাদেরকে হত্যা করলো। আমার অবাক লাগে যে বাঙালির জন্য তিনি এত কিছু করেন। একটা বাঙালি সেনাবাহিনীতে বাঙালিদের অবস্থানটা কী ছিল? একজন মেজর জেনারেলও তো হতে পারেনি। 6 দফা দেবার পর কিছু বাঙালিকে তারা নিয়েছিল, এটা ঠিক, কারণ 65 সালের যুদ্ধ তাদেরকে একটা শিক্ষা দিয়েছিল। কারণ সেখানে বেঙ্গল রেজিমেন্টই একমাত্র ওই লাহোর রক্ষা করেছিল। রান অফ কচের যুদ্ধে বাঙালিরাই এগিয়ে গিয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর মোটা উঁচা জওয়ান তাগড়া তারা কিন্তু সাহস পায়নি। সাহস দেখিয়েছিল তখন বেঙ্গল রেজিমেন্ট। বাঙালিরাই সাহস দেখিয়ে পাকিস্তান রক্ষা করেছিল, লাহোর রক্ষা করেছিল। কাজে এটা পাকিস্তানির জন্য একটা শিক্ষা ছিল। কাজী জাতির পীরের পর যখন 6 দফা দিলেন, তারপর কিছু সামরিক বাহিনীতে হয়তো 2% বাঙালি স্থান পেয়েছিল, তার আগে না। কিন্তু সেই বাঙালিদের হাতেই যাদেরকে সবসময় তারা অবহেলার চোখে দেখতো, তাদের কাছেই তো তাদেরকে পরাজয় হতে হয়। একটা স্বাধীন রাষ্ট্র যখন সৃষ্টি করেন, যারা মেজর ছিল আমাদের সেনাবাহিনীতে, সেই মেজরদেরকে মেজর জেনারেল পর্যন্ত প্রমোশন, এটা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেওয়া ছিল। একজন সাধারণ অফিসার, কোনো সেক্রেটারি হতে পারতো না বাঙালিরা।
তো বঙ্গবন্ধু শেখ মুজিবই তো সেই পদ দিয়েছিলেন। অথচ কি দুর্ভাগ্য আমাদের, যে যাদেরকে একটা মর্যাদার আসরে অধিষ্ঠিত করলেন, যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, আমরা সন্তান হিসেবে স্নেহ বঞ্চিত হলাম। আমার মা সারাটা জীবন যে ত্যাগ স্বীকার করলেন, আর সেই বাঙালিদের হাতেই আমার বাবাকে জীবন দিতে হলো, মাকে জীবন দিতে হলো, ভাইদেরকে জীবন দিতে হলো। এই প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাই না, যে এত বড় বেইমানি, এত বড় মুনাফিকি কিভাবে করে। কিন্তু এখানে যারা আছেন অনেকে নিশ্চয় মনে আছে, ঠিক ৭৫ আগে ব্যাপকভাবে মিথ্যা অপপ্রচার। কামালকে তো ব্যাংক ডাকাতি বানালো, মাকে চোর বানালো, আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার, চুরি, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, এমনভাবে প্রচার। এই প্রচার শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক পর্যায়েও সেই প্রচারটা আপনারা দেখেছেন, যে মিথ্যা অপপ্রচার কিভাবে দিয়েছিল। যেখানে একটি দেশ স্বাধীন হবার পর মানুষের ধারণা ছিল যে দেশে কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, গোলায় এক ফোঁটা খাদ্য নেই, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, রিজার্ভ মানি বলে কিচ্ছু ছিল না, একটি টাকাও রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, সব নোট পুড়িয়ে দিয়ে গেছিল যেটুকু ছিল। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, যেখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ ধ্বংস, দুটি পোর্ট মাইন পোতা বন্ধ, সেই অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যখন মাত্র ৩.৫ বছরের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যান এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়, এই অসাধ্য সাধন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। যখন তিনি এই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলেন, সেই সময় দুর্ভাগ্য এখানে যে সে সময় আমাদের দেশেরই, এই পূর্ব বাংলারই কিছু মানুষ, এই বাংলাদেশ, এই রাষ্ট্রেরই জাতির পিতার বিরুদ্ধে শুধু অপপ্রচার চালানো না, একটা দেশ প্রদেশ সেটা একটা রাষ্ট্রে উন্নীত হচ্ছে, একটা যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ, সেখানে দাঁড়িয়ে যখন কাজ শুরু করেছেন, তখন সেখানে দোষ ধরা, খুঁত ধরার কি আছে? তখন তো সবাই মিলে কাজ করবে দেশটাকে গড়ে তোলার, সেটা না করে তখন থেকেই শুরু হয়ে গেল সমালোচনা, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা অপপ্রচার করা, এবং নগদ টাকা দিয়ে কেনা খাদ্যের জাহাজ আমেরিকা বাংলাদেশে পৌঁছাতে দিল না, যেখানে সম্পূর্ণভাবে হিসাব করা ছিল যে খাদ্য জাহাজ আসবে। কারণ তখন তো সম্পূর্ণ আমরা অন্যের উপর নির্ভরশীল, তখনও তো নিজেদের উৎপাদনশীল বাড়াতে সক্ষমতা অর্জন করিনি। কিন্তু সেই খাদ্য জাহাজ ফিরিয়ে দিল, সেই খাদ্য জাহাজ আসতে দিল না। সেই সাথে সাথে যে দুর্ভিক্ষ তো, যে উত্তরবঙ্গে দুর্ভিক্ষের কথা, এটা তো সারা জীবনই দুর্ভিক্ষ ছিল। ৭৪-এর দুর্ভিক্ষে যতটা না হয়েছে তাতে অনেক বেশি অপপ্রচার। বাসন্তী নামে একটি মেয়ে, যার আসলে মানসিকভাবে সে সুস্থ ছিল না, তাকে একটি জাল পরিয়ে ছবি তুলে সারা বিশ্বে প্রচার করা হলো। অথচ সেই সময় একটা কাপড়ের দাম তখন ১০-১২ টাকা একটা শাড়ি পাওয়া যায়, আর একটা মাছ ধরার জালের দাম ১৫০ টাকার নিচে ছিল না। ইত্তেফাকের একজন সাংবাদিক আর উত্তরবঙ্গের একজন সাংবাদিক, এরা মিলেই এই ছবিটা তুলেছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দুজনেই কিন্তু দুর্ঘটনায় মারা যায়। উত্তরবঙ্গে যে মোয়াজ্জেদ উদ্দিন, সে কিন্তু পানিতে পড়ে মারা গিয়েছিল, আর ইত্তেফাকের যিনি, তাকে তার বাড়ির ড্রাইভারই খুন করে দেয়। এই ছবি দিয়ে যে অপপ্রচার করা হয়, এবং তখন ওই দুর্ভিক্ষ এই ধরনের নানা কথা। সেই সাথে কিছু ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে ভেঙে যে নতুন সংগঠন করে, তারা পরিকল্পিতভাবে, এটা আমি বারবার বলি, আমাদের এখানে নেতারা আছেন, কর্মীরা আছেন, তাদের জন্য বলি, খুব পরিকল্পিতভাবে, যেমন এখন থেকে ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ কি কি অপপ্রচার করা হবে সেটা তৈরি করে সমস্ত জায়গায় লোক পাঠিয়ে তারা এই অপপ্রচারগুলি কিন্তু চালাতো। এটাই ছিল তাদের ট্যাকটিক্স, এটাই ছিল কাজ।
এরকম একটা একটা করে অপপ্রচার তারা বিভিন্ন জায়গায় চালাতো একটা বিভ্রান্ত করতে। এত কিছু করার পরেও যখন তারা দেখলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না, তাকে সরানো যাবে না, তাকে জনগণের কাছে যাতে তিনি গ্রহণযোগ্য না হন, তার যে চেষ্টা, তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা নষ্ট করবার চেষ্টা করেও যখন তারা ব্যর্থ হলো, দেখলে এত অপপ্রচার চালিয়েও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জনপ্রিয়তা এতটুকু কমানো যায় না। তখনই কিন্তু তারা তাদের পরিকল্পনা বদলালো। জাতির পিতা যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, অর্থনৈতিকভাবে দেশকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করার পদক্ষেপ নিলেন, যখন এদেশে উৎপাদন বৃদ্ধি হলো, চালের দাম যেটা 10 টাকা উঠে গিয়েছিল সেটা মাত্র 3 টাকায় নেমে আসলো, মানুষের তখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের সব ধরনের যখন একটা অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছে এবং দেশের মানুষের ভিতরে একটা শান্তি ফিরে এসেছে, যখন এই দেশটা উন্নয়নের সম্ভাবনায় এগিয়ে যাচ্ছে,